আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আজকের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রশ্নের জবাব পাওয়া যায় না কেন এই তথাকথিত ছাত্রলীগ কর্মীটি 2024 সালের নভেম্বরেও অস্ত্রশস্ত্র সহ ডাকাতি করে বেড়াতে পারে এবং ডাকাতির পর ধরা পড়লেও অস্ত্র সহ ধরা পড়লেও জামিনে মুক্তি পেয়ে যায়। কাজেই অনেক প্রশ্নের উত্তর মিলছে না। দেশকে কেউ অস্থিতিশীল করতে চাইছে তা নিশ্চিত। আশঙ্কার শতভাগ কারণ আছে যে ওসমান হাদিকে দিয়ে যে টার্গেট কিলিং প্রচেষ্টার শুরু হলো সেটা ওসমান হাদিকে দিয়েই হয়তো শেষ হবে না। বাংলাদেশে ঢাকা ৮ আসনে নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে যে একরকমের টার্গেট করে সুনির্দিষ্টভাবে লক্ষ্য স্থির করে তার উপর গুলি চালানো হয়েছে এবং তাকে হত্যা প্রচেষ্টা চালানো হয়েছে, অর্থাৎ একরকমের টার্গেট কিলিং প্রচেষ্টার শিকার হয়েছেন হাদি। সেটা হাদিকে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় শুক্রবার একেবারে দিনে দুপুরে যখন মোটরসাইকেল থেকে গুলি করে চলে যাওয়া হয় তারপর থেকেই আসলে বুঝতে কোনো অসুবিধা হচ্ছিল না এবং খুব স্বাভাবিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণার 24 ঘন্টার কম সময়ের মধ্যে যখন হাদির মতো আগস্টের আন্দোলনের পর থেকে সারা বাংলাদেশে পরিচিতি পাওয়া একজন প্রার্থীকে এভাবে গুলি করা হলো লক্ষ্য স্থির করে, তখন থেকেই সচেতন সকলেই বা পর্যবেক্ষকরা সকলেই কিংবা এমনকি সাধারণ মানুষ প্রশ্ন তুলছিলেন যে হাদি কি শেষ? হাদির পরে কে? মানে একরকম কি হাই প্রোফাইল প্রার্থী যাদেরকে দেশের মানুষ চেনে তাদেরকে লক্ষ্য স্থির করে করে এভাবে গুলি চালিয়ে হত্যা করে নির্বাচন বানচাল করা, নির্বাচন পিছিয়ে দেওয়া কিংবা সারা দেশকে অস্থিতিশীল করার একটা প্রচেষ্টা শুরু হলো কিনা হাদিকে লক্ষ্য করে গুলি চালানোর মাধ্যমে? হাদিদের এক রকমের রাজনৈতিক সহকর্মী গণ অধিকার পরিষদ ভিপি নুরুর যে দল, নুরুল হক নুরুর দল গণ অধিকার পরিষদ, তার যে সাধারণ সম্পাদক রাশেদ খান, এই রাশেদ খান হাদির ওপর গুলি চলার মানে শুক্রবারের 3 দিন আগেই তিনি ঝিনাইদহে গত 9ই ডিসেম্বর এক সভায় গিয়ে নির্বাচনী জনসভায় গিয়ে বলেছিলেন যে নির্বাচন বানচালে 50 জন প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে এবং তখন সেটা কিন্তু পত্রিকায় শিরোনাম হয়েছিল, যেমন ধরুন ইত্তেফাক পত্রিকায় শিরোনাম করেছে এবং তারা সেদিনই লিখেছিল, সেই 9 তারিখেই লিখেছিল যে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন যে গণ অভ্যুত্থানের পর যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে প্রত্যেক দলের প্রার্থীদের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব, কারণ আওয়ামী লীগের এক ধরনের চক্রান্ত রয়েছে যে যারা নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে এরকম 50 জন প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে। আমি এমন তথ্য পেয়েছি, মানে রাশেদ খান বলছেন তিনি এমন তথ্য পেয়েছেন, আরও তথ্য তিনি পেয়েছেন যে যারা প্রার্থী রয়েছেন তাদের গুপ্ত হত্যা করার প্ল্যান আওয়ামী লীগের রয়েছে, এভাবে নির্বাচন বানচালের চক্রান্ত তাদের রয়েছে। এই কথাগুলো যখন রাশেদ খানের কথার বরাত দিয়েই হাদি টার্গেট কিলিং এর এক রকমের মানে কিলিং প্রচেষ্টার এক রকমের সরাসরি শিকার হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে ব্যাপক আলোচনা চলছে যে সত্যি এরকম তালিকা করে হত্যা প্রচেষ্টা চালানো হচ্ছে কিনা, কারণ কোনোভাবেই কোনো সূত্র মতেই হাদির ঘটনাকে আসলে একটা একক বা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে ভাববার সুযোগ নাই, বিশেষভাবে তখন যখন এখন মানে শুক্রবারেই কিন্তু ফ্যাক্ট চেকিং একটা প্রতিষ্ঠান, আমি সেদিনই নাম জেনেছি, দ্য ডিসেন্ট, এবং যুক্তরাজ্য প্রবাসী আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সাইর মিলে ফেসবুকে ঘোষণা দিলেন যে হাদিকে যারা হামলা করেছেন যে দুজন তাদের সিসিটিভি ফুটেজ দেখে তারা বের করেছেন যে এই সিসিটিভি ফুটেজ যেই লোককে দেখা যাচ্ছে সেই লোকটি ইনকিলাব কালচারাল সেন্টারের সিসিটিভি ফুটেজেও উপস্থিত এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ফেসবুক ইনস্টাগ্রামে তার অ্যাকাউন্ট এবং এসব বিবেচনা করে তারা চিহ্নিত করেছেন যে ওই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ এবং এই ফয়সাল করিম মাসুদ আদাবর থানা ছাত্রলীগের পদাধিকারী ছিলেন, মানে তিনি আদাবর থানা ছাত্রলীগের একজন সদস্য ছিলেন। প্রথম আলো কিন্তু এই খবরটি নিশ্চিত করেছে এবং তারা বলছে যে এই ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন কে এই ফয়সাল করিম দাউদ, সেখানে তারা নিশ্চিত করছে যে পুলিশ শনাক্ত করেছেন যে ওসমান হাদিকে যিনি গুলি করেছেন সেই সন্দেহভাজন ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান।
প্রথম আলো খোঁজ নিয়ে জানতে পেরেছে ফয়সাল করিম নামের এই ব্যক্তি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ, যেটা কিনা নিষিদ্ধ, সেই নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। 2019 সালের 11 মে ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতেও তিনি সদস্য হয়েছিলেন। এখন প্রথম আলো, তার মানে পুলিশও একেই প্রধান হামলাকারী বলে মনে করছে। স্বরাষ্ট্র উপদেষ্টার তরফে এখনই এরই মধ্যে 250 কোটি টাকা, 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে, যিনি এই ফয়সাল করিম মাসুদ বা দাউদ খানকে ধরিয়ে দিতে পারবেন তার জন্য। কিন্তু এই যে ছাত্রলীগ করা ব্যক্তি, শুক্রবার দিনে ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা, সমর্থকেরা, হাদির যারা জনসংযোগে একেবারে ঘনিষ্ঠভাবে কাজ করছিলেন, তারা সিসিটিভি ফুটেজ দেখেই চিহ্নিত করে বলেন যে এই ব্যক্তিরা হাদির সঙ্গে মিলে, তাদের দলের সঙ্গে মিলে ঘনিষ্ঠভাবে নির্বাচনী প্রচারণায় গত কয়েক সপ্তাহ ধরে কাজ করছিলেন। তার মানে ছাত্রলীগের পদাধিকারী একজন, যাকে কিনা ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান জুলকারনাইন সাইর হামলার কয়েক ঘন্টার মধ্যে চিহ্নিত করতে পারলেন, ছাত্রলীগের আদাবর থানার পদাধিকারী এবং এখন প্রথম আলো বলছে কেন্দ্রীয় কমিটিতেও থাকা একজন সদস্য হিসেবে, তাকে কিনা ইনকিলাব মঞ্চের কোনো নেতা কর্মী কিংবা ওসমান হাদির মতো একজন নেতা শনাক্ত করতে পারেন নাই। এবং এই ব্যক্তি, এই সাবেক ছাত্রলীগ নেতা, কয়েক সপ্তাহ ধরে হাদির সঙ্গে কাজ করছিলেন। কাজেই এখন একটা পক্ষ প্রশ্ন তুলছেন যে এটা তো গুপ্ত রাজনীতির কৌশল। কাজেই বুঝতে বাকি থাকে না এই ফয়সাল করিম মাসুদ আসলে ছাত্রলীগের মধ্যে থাকা কোন রাজনীতির অনুসারী ছিলেন। কিন্তু কৌতূহলোদ্দীপক ব্যাপার হচ্ছে যে এখন ছাত্র শিবির নেতা, কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম নোয়াখালীর এক জনসভায় দাঁড়িয়ে শনিবার দিন উল্টো বলেছেন যে গুপ্ত বাহিনীর হামলার শিকার হয়েছেন ওসমান হাদি। মানে ছাত্র শিবিরই এখন বলছেন যে একটা গুপ্ত বাহিনী ওসমান হাদিকে হামলা করেছেন। এখন তাহলে তারা, ছাত্র শিবির, কাদেরকে গুপ্ত বাহিনী হিসেবে চিহ্নিত করে, সে প্রশ্নটা করতেই হয়। কিন্তু যুক্তিসঙ্গত যে প্রশ্ন উঠে এসেছে এই প্রসঙ্গে প্রথম আলো তুলেছে এবং আমার দেশ পত্রিকাও এই খবরটি করছে যে কিভাবে পিস্তল সহ ধরা পড়ার পরেও এই ফয়সাল করিম মাসুদ, যাকে কিনা ছাত্রলীগ নেতা হিসেবে এখন চিহ্নিত করা হচ্ছে, তিনি 2024 সালের নভেম্বরে আদাবরের এক স্কুলে অস্ত্র শস্ত্র সহ ঢুকে 17 লাখ টাকা লুট এবং ডাকাতির চেষ্টা করেছিলেন এবং সে মামলায় প্রধান আসামি হিসেবে ফয়সাল করিম তখন কিন্তু র্যাবের হাতে অস্ত্র সহ গ্রেফতার হয়েছিলেন। কিন্তু মাত্র মাসখানেক থাকবার পরেই নাকি গ্রেফতার, তিনি জামিনে ছাড়া পেয়ে যান এবং এখন আমার দেশ বলছে পিস্তল সহ গ্রেফতারের 1 মাস পরেই জামিন পান হাদিকে গুলি করা ফয়সাল। কাজেই সত্যি তো এই ফয়সাল ছাত্রলীগ নেতারা যখন প্রাণ ভয়ে, মবের ভয়ে এবং পুলিশের ভয়ে, হামলা মামলার ভয়ে, মানে আগস্টের 5 তারিখ থেকে প্রাণ ভয়ে প্রাণ বাঁচাতে দিকবিদিক ছুটছেন, তখন কিনা ফয়সাল মহাল তবিয়তে, যেই আদাবরে তিনি বরাবর ছাত্রলীগের রাজনীতি করে এসেছেন, সেই আদাবরেই অস্ত্রশস্ত্র নিয়ে প্রাইভেট অফিসে ঢুকে ডাকাতি আর লুটপাট করতে যাচ্ছেন। তারপর তাকে ধরে ফেলা হচ্ছে, কিন্তু তিনি আবার 1 মাসের কম সময়ে জামিন পেয়ে যাচ্ছেন। কাজেই নানা রকম প্রশ্ন উঠছে যে কোন সে বাহিনী, কারা এসব টার্গেট কিলিং ঘটাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস শনিবার যমুনায় দেখা করেছেন ওসমান হাদির পরিবার, তার বোন, ভাই সহ তার পরিবারের সদস্যদের সঙ্গে এবং ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে। পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূস তখন 3 দলের নেতৃবৃন্দকে ডেকেছিলেন, বিএনপি, জামায়াত এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই 3 দলকে তিনি অভ্যুত্থান বিরোধী শক্তির যে কোনো ষড়যন্ত্রের বিষয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এটা জানিয়েছেন যে তাদের কাছে এখন যে তথ্য আছে, মানে ওসমান হাদির ওপর এই হত্যার চেষ্টা হওয়ার আগে কোনো তথ্য পান নাই প্রধান উপদেষ্টা সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা সরকার, কিন্তু এখন তাদের কাছে যে তথ্য আছে তাতে তারা জানতে পারছেন এই পুরো ঘটনা একটা গভীর ষড়যন্ত্রের ফসল এবং সেটা নির্বাচন বানচাল করার গভীর ষড়যন্ত্র। এবং তারা আরো জানতে পারছেন যে ষড়যন্ত্রকারীরা এখন প্রশিক্ষিত শুটার ভাড়া করছে। তার মানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু সরাসরি বললেন
যে টার্গেট কিলিং এর ঘটনার একটা প্রস্তুতি আছে এবং টার্গেট কিলিং এর ঘটনা বাস্তবায়নে একটা পক্ষ, মানে তিনি আওয়ামী লীগকে ইঙ্গিত করছেন, একটা পক্ষ রীতিমতো শুটার ভাড়া করে ফেলেছে, এ খবর এখন তাদের কাছে আছে। এখন তো তার মানে সরকারের এই 50 জন, মানে কোন 50 জনের তালিকার কথা বলছেন রাশেদ খান, সেই তালিকা নিয়ে কাজ করা উচিত এবং সুনির্দিষ্টভাবে ওই প্রার্থীদের নিরাপত্তা দেওয়া উচিত। আসলে সরকারকে তো একটা নির্বাচন অনুষ্ঠান করতে হলে নির্বাচনের সকল প্রার্থীকেই নিরাপত্তা দিতে হবে। আমার দেশ পত্রিকা, মানে বাংলাদেশের শীর্ষস্থানীয় জামায়াতপন্থী পত্রিকা, যেটির একরকম ওই রাজনীতির বয়ান এবং ওই রাজনৈতিক শক্তিটির কাছে যেসব খবর আছে, তারা কি করে বিভিন্ন খবর বিশ্লেষণ করছে সেটা বুঝতে যে পত্রিকাটি পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেই পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান শনিবার হাদির ওপর হামলার প্রতিবাদ সমাবেশে গিয়ে বলেছেন যে তিনি হাদি সুস্থ না হওয়া পর্যন্ত, অর্থাৎ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন যে তিনি ওসমান হাদি সুস্থ হয়ে না ফেরা পর্যন্ত হাদির সকল অসমাপ্ত কাজ তিনি সমাপ্ত করার চেষ্টা চালিয়ে যাবেন। সেই মাহমুদুর রহমানের পত্রিকায় লেখা হচ্ছে যে কিলিং টার্গেটে জুলাই যোদ্ধারা হাদি সহ 3 জনের ওপর হামলার আগাম তথ্য নাকি সরকারকে জানানো হয়েছিল। তার মানে ডক্টর ইউনূস যে এখন বলছেন যে এখন তাদের কাছে তথ্য আছে, কথাটা তার মানে ঠিক নয়। আমার দেশ পত্রিকা লিখছে শরীফ ওসমান হাদি সহ শীর্ষস্থানীয় কয়েকজন জুলাই যোদ্ধার ওপর হত্যার উদ্দেশ্যে হামলা হতে পারে এমন স্পর্শকাতর গুরুত্বপূর্ণ তথ্য সরকারকে আগেই জানানো হয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এমন অভিযোগ সংশ্লিষ্টদের। আমার দেশ বলছে যে টার্গেট কিলিং এর তালিকায় হাদি ছাড়াও এনসিপির হাসনাত আব্দুল্লাহ এবং আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ আরো কয়েকজন জুলাই সংগঠকের ওপর হামলার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়। পত্রিকাটি লিখছে যে সেপ্টেম্বরে যুক্তরাজ্য প্রবাসী জনৈক আইনজীবীর সূত্রে প্রাপ্ত এ সংক্রান্ত তথ্য যথাসময়ে সরকারের গোয়েন্দা সংস্থা সহ উচ্চ পর্যায়ের কাছেও পৌঁছে দেওয়া হয়। এমনকি খোদ ওসমান হাদি সহ 3 জুলাই যোদ্ধা নিজেরাই হুমকির বিষয়টি সরকারের দায়িত্বশীলদের নজরে আনেন। আইনজীবী বলেছিলেন যে তিনি পেশাগত কাজে বিশ্বের কয়েকটি দেশের গুরুত্বপূর্ণ সিকিউরিটি এজেন্সির সঙ্গে যুক্ত থাকায় তার কাছে স্পর্শকাতর এসব তথ্য এসেছিল, কিন্তু দ্রুততম সময়ে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে বিপদ আসন্ন বলে সতর্ক করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। দেখেন, ওসমান হাদি কিন্তু 14ই ডিসেম্বরের দিকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েই বলে দিয়েছিলেন যে তার কাছে বিদেশের বিভিন্ন দেশ থেকে অন্তত 30টি নাম্বারের মাধ্যমে টেক্সটে এবং ফোনে হত্যার হুমকি আসছে, তার পরিবারের দিকে নজর রাখা হচ্ছে, তার স্ত্রী মা বোনকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে আর তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। অথচ সরকার যেমন ওসমান হাদির বিশেষ কোনো নিরাপত্তার ব্যবস্থা করেন নাই, তেমনি ব্যারিস্টার ফুয়াদ কিংবা হাসনাত আব্দুল্লাহর জন্যও কিন্তু বিশেষ নিরাপত্তার ব্যবস্থা হয় নাই। প্রধান উপদেষ্টা ওসমান হাদির ওপর হামলার ঘটনার পর শুক্রবারে নির্দেশনা দিয়েছেন বিশেষভাবে জুলাই আন্দোলনের সঙ্গে জড়িত ছাত্র নেতাদের, তরুণ নেতাদের যাতে নিরাপত্তার ব্যবস্থা করা হয়। আর স্বরাষ্ট্র উপদেষ্টা শনিবার ঘোষণা দিয়েছেন যে নির্বাচনে যারা প্রার্থী হচ্ছেন তারা যদি চান তাদেরকে অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে। এভাবে নিরাপত্তার ব্যবস্থা করার কথা বলছে সরকার, কিন্তু সরকার এই টার্গেট কিলিং থেকে নির্বাচনের প্রার্থীদেরকে নিরাপদ করতে কি করছে সেটা যেমন জানা যায় না, তেমনি প্রধান উপদেষ্টা যে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, বিএনপি জামাত এনসিপিকে এই কথা বললেন এবং বলে জানিয়ে দিলেন যে ষড়যন্ত্রকারীরা প্রশিক্ষিত শুটার নিয়োগ করেছে, সেটা ঠেকাতে কি ব্যবস্থা নেওয়া হবে এবং 3 দলের ঐক্যের মাধ্যমে কি করে প্রশিক্ষিত শুটারের হাত থেকে টার্গেট কিলিং পরিকল্পনা থেকে বাঁচা যাবে, সেই প্রশ্নেরও কোনো জবাব মেলে না যে প্রধান উপদেষ্টা, জাতীয় নাগরিক পার্টি, রাশেদ খান এরা ঢালাওভাবে আওয়ামী লীগকে দোষারোপ করতে চাইছেন বটে, কিন্তু ছাত্রলীগের যেই কর্মীটি ওসমান হাদির সঙ্গে মিলে তার নির্বাচনী প্রচারণায় জড়িত হয়ে পড়েছিলেন, তিনি এত বহাল তবিয়তে নিরাপদে কি করে ঘুরছিলেন? কেউ কেন তাকে চিহ্নিত করে পুলিশের হাতে সোপর্দ করলো না? ওসমান হাদি কেন তার সঙ্গে ঘনিষ্ঠভাবে নির্বাচনের প্রচার কাজ চালিয়ে যেতে রাজি হলেন? প্রশ্নের জবাব পাওয়া যায় না। কেন এই তথাকথিত ছাত্রলীগ কর্মীটি 2024 সালের নভেম্বরেও অস্ত্রশস্ত্র সহ ডাকাতি করে বেড়াতে পারে এবং ডাকাতির পর ধরা পড়লেও, অস্ত্র সহ ধরা পড়লেও জামিনে মুক্তি পেয়ে যায়? কাজেই অনেক প্রশ্নের উত্তর মিলছে না। দেশকে কেউ অস্থিতিশীল করতে চাইছে,
তা নিশ্চিত। আশঙ্কার শতভাগ কারণ আছে যে ওসমান হাদিকে দিয়ে যে টার্গেট কিলিং প্রচেষ্টার শুরু হলো সেটা ওসমান হাদিকে দিয়েই হয়তো শেষ হবে না, কিন্তু গভীর ষড়যন্ত্রের পেছনে কারা আছে সেটা জানবার কৌতূহল থেকেই যাচ্ছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক নির্বাচনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি এখন হাসপাতালে লাইফ সাপোর্টে। চিকিৎসকরা বলছেন অবস্থা খুবই ক্রিটিক্যাল, মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। কিন্তু দর্শক, রাজনীতিতে মানুষের জীবন যেমনই হোক, নাটকের পর্দা নামার সুযোগ নেই। হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে চলছে চরম অস্থিরতা। প্রথমে মিত্রদের মধ্যে চলল চরম ব্লেম গেম, যেন এই সুযোগেই তারা নিজেদের পুরনো ঝগড়া মিটিয়ে নিতে চেয়েছিল। কিন্তু নাটক শেষ হতে না হতেই সেই ঝগড়াটে দলগুলোকেই আবার দেখা গেল শীতল আরামদায়ক যমুনার হলরুমে। কি চলছিল সেখানে? 1 মিনিটের জন্য মনে হয়েছিল এই মিত্ররা বুঝি এবারের নির্বাচন একসঙ্গে করবে না। পর মুহূর্তে প্রধান উপদেষ্টার এক ডাকে সব দ্বন্দ্ব ভুলে, সব রাগ অভিমানকে পেঁয়াজ আলুর খোসার মতো ছুঁড়ে ফেলে তারা আবার ঘোষণা করলো ঐক্যই তাদের শক্তি। অথচ যে সরকার আগে পেঁয়াজ আলুর দাম নিয়ে যতটা চিন্তিত ছিল, এখন তারা হাদির গুলিবিদ্ধ হওয়ার 24 ঘন্টা পরেও কেন হামলাকারীদের ধরতে পারল না? স্বরাষ্ট্র উপদেষ্টা কেন হঠাৎ করে ঘুম ভেঙে ঘোষণা করলেন অপারেশন ডেভিল হ্যান্ড ফেজ 2 আসছে? আর সবচেয়ে বড় কথা, নির্বাচনের প্রার্থী হলে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স উন্মুক্ত করে দেওয়ার নজিরবিহীন ঘোষণাও এসেছে। এরই মাঝে আবারও বোমা ফাটলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানালেন নির্বাচন নিয়ে তার আশঙ্কাই সত্যি হতে চলেছে। সামনে আরো ভয়াবহ অবস্থার হুঁশিয়ারিও দিয়েছেন। এমন অবস্থায় গোটা নির্বাচন নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। খোদ নির্বাচন কমিশন, যারা সুষ্ঠু নির্বাচন আয়োজন করবেন, তারাই এখন নিজেদের নিরাপত্তা নিয়ে বিচলিত। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন, 4 নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করতে পুলিশকে চিঠি দিয়েছে ইসি। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, আইন শৃঙ্খলার চরম অবনতির দায় সরকার কিভাবে অস্বীকার করবে? যমুনায় সংলাপের নতুন দৃশ্যায়নের মাধ্যমে কি ধামা চাপা দেয়া যাবে মাঠের আতঙ্ক? মিত্রদের প্রকাশ্য মল্লযুদ্ধ কতবার শীতল করা যাবে যমুনার আইসি হলরুমে ডেকে? নির্বাচনের বাকি যেখানে 2 মাসেরও কম, তখন কেন এত অনিশ্চয়তা? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 12 ডিসেম্বর দুপুরে বিজয়নগরে নির্বাচনী প্রচারের সময় গুলিবিদ্ধ হন হাদি। প্রথমে ঢাকা মেডিকেলে, তারপর সন্ধ্যায় তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। 13 ডিসেম্বর সন্ধ্যায় হাসপাতাল পরিচালক ডক্টর আরিফ মাহমুদ যা জানিয়েছেন তা খুবই আশঙ্কাজনক। হাদির অবস্থা খুবই ক্রিটিক্যাল এবং তিনি কৃত্রিম শ্বাস প্রশ্বাসে আছেন। মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা চললেও চিকিৎসকরা কোনো আশার নিশ্চয়তা দিতে পারছেন না, কারণ তার মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ফুসফুসেও আঘাত রয়েছে। ব্যাপারটা দেখুন, নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিনই রাজধানীর প্রকাশ্য রাস্তায় একজন সম্ভাব্য প্রার্থী গুলিবিদ্ধ হয়েছেন। সরকার এই 2 দিন আগেও বলেছিল নিরাপত্তার কোনো ঘাটতি নেই, আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত। কিন্তু রাতারাতি দৃশ্যপট বদলে গেল। এই পরিস্থিতিতে সরকার, যারা আইন শৃঙ্খলার চরম অবনতির দায় কোনোভাবেই অস্বীকার করতে পারে না, তারা এই ব্যর্থতা ঢাকতে কি করলো? এর উত্তর হলো আবার সংলাপের নাটক, যেখানে কমেডি আর সিরিয়াসনেস একাকার। হাদি গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হলো ব্লেম গেম ফেস্টিভ্যাল। প্রথমে ধাক্কা সামলাতে পারেনি বিএনপি, হাদির সহকর্মীরা সোজা সাপটা বিএনপিকে দায়ী করেন। এমনকি ঢাকা 8 আসনে জামাতের সম্ভাব্য প্রার্থী, ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা এবং ডাকসু ভিপি সাদিক কায়েম ফেসবুকে এসে সরাসরি ইঙ্গিত দিলেন বিএনপির দিকে। এর ফল কি হলো? ঢাকা 8 আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস হাসপাতালে হাদিকে দেখতে গিয়ে রীতিমতো তোপের মুখে পড়লেন। কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো আর চুপ করে বসে থাকার লোক নন। তিনি 12 ডিসেম্বর তোপ দাগলেন জামাতের দিকে। পরদিন আরো স্পষ্ট অভিযোগ তুললেন রুহুল কবির রিজভী। তিনি পুলিশের বরাত দিয়ে দাবি করলেন হামলায় জড়িত জামাত শিবির। সঙ্গে সঙ্গে সাদিক কায়েম পাল্টা পোস্ট দিয়ে রিজভীর কাছে প্রকাশ্য ক্ষমা চাইলেন। পরে অবশ্য রিজভীও দুঃখ প্রকাশ করলেন, কিন্তু কাদেরকে ইঙ্গিত করে বলছিলেন তার বলার অপেক্ষা রাখে না।
দর্শক, এই দৃশ্য দেখে মনে হচ্ছিল তাদের এই মল্লযুদ্ধ বুঝি সত্যি, কিন্তু না। রাজনীতিতে লোক দেখানো রাগ অভিমানের মেয়াদ খুব বেশিক্ষণ টেকে না। এই যে কিছুক্ষণ আগে বিএনপি আর জামাত চুলোচুলি করছিল, ফেসবুকে একে অপরকে চাঁদাবাজ আর হামলাকারী বলছিল, এটা যে আসলে তাদের লিমিটেড ভার্সন মারামারি ছিল তা প্রমাণ হতে সময় লাগলো না। প্রধান উপদেষ্টার ডাক পড়লো এবং নিয়ম মেনে প্রধান 3 মিত্রদল বিএনপি, জামাত ও কিংস পার্টি এনসিপি ছুটে গেল যমুনার দরবারে। বাহিরে যতই রুদ্রমূর্তি থাকুক, যমুনার শীতল কক্ষে তারা সবাই ছিলেন অন্তরঙ্গ। বৈঠক শেষে বেরিয়ে এসে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ যা বললেন তাতে স্পষ্ট তারা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য অটুট রাখবেন। অর্থাৎ মাঠে যতই জামাত বিরোধী কামানোর গোলা দাগা হোক না কেন, যমুনা তাদের নিয়ে যাবে আওয়ামী বিরোধী মোহনায়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তো আরো এক ধাপ এগিয়ে সরাসরি ভারতের উপর দোষ চাপিয়ে দিলেন। তিনি বললেন, দিল্লিতে বসে বাংলাদেশ বিরোধী সব ধরনের তৎপরতা চালাচ্ছে আওয়ামী লীগ। ভারত সরকারের মদত ছাড়া আওয়ামী লীগ এ ধরনের পরিকল্পনা করতে পারে না। দর্শক, এত বড় একটা ঘটনার দায় সরকারকে নিতেই হলো না, সমঝোতা হয়ে গেল। 3 মিত্রদল একসঙ্গে প্রতিজ্ঞা করলো তারা দ্বন্দ্ব ভুলে এক থাকবে, ষড়যন্ত্র ঠেকাতে ঐক্যবদ্ধ থাকবে। প্রধান উপদেষ্টার বক্তব্য তো আরো মজার। তিনি বললেন, হাদির উপর হামলা পূর্ব পরিকল্পিত ও গভীর ষড়যন্ত্রের অংশ। এর পেছনে বিরাট শক্তি কাজ করছে। উদ্দেশ্য হলো নির্বাচনটি না হতে দেওয়া। আক্রমণটি খুবই সিম্বলিক। যদি বিরাট শক্তি কাজ করে, তাহলে প্রশ্ন হলো, হাদিকে গুলি করার 24 ঘন্টা পরেও কেন একজন সন্দেহভাজন হামলাকারীও ধরা পড়ল না? সরকার কি এমন একটি ঘটনা ঘটার অপেক্ষা দিয়েছিল? স্বরাষ্ট্র উপদেষ্টার অবস্থাটা দেখুন। তিনি আগে নাকি পেঁয়াজ আলু নিয়ে বেশি উদ্বিগ্ন ছিলেন, আর এখন হাদি গুলিবিদ্ধ হওয়ার পর অবশেষে তার ঘুম ভেঙেছে। আর ঘুম থেকে উঠিয়ে যে ঘোষণাগুলো দিলেন তাতে হাসি না কান্না বোঝা মুশকিল। প্রথম ঘোষণা শুরু হচ্ছে অপারেশন ডেভিল হ্যান্ড ফেজ 2। দর্শক, গত বছর অগস্টে পুলিশ ও এসএসএফ এর যেসব অস্ত্র লুট হয়েছিল তার মধ্যে এখনো 1350 বেশি অস্ত্র ধরাছোঁয়ার বাইরে। সরকার অপারেশন ডেভিল হান্ট শুরু করে, পরে পুরস্কারও ঘোষণা করেছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। সেই 1350 একটা উদ্ধার হয়নি। এখন সেই ব্যর্থ মিশনে আবার নামছেন কেন? ফ্যাসিস্ট টেররিস্টদের দমনের উদ্দেশ্যে আর হাদির আক্রমণকারীদের ধরিয়ে দিতে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, অতীতে যেখানে বৈধ অস্ত্র নির্বাচনের সময় ফেরত নেওয়া হতো, সেখানে সরকার উল্টো কেন এবার সবাইকে অস্ত্র ব্যবহারের অনুমতি দিচ্ছে? স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, নির্বাচনের প্রার্থীরা চাইলে সরকার অস্ত্রের লাইসেন্স দিবে। সংসদ নির্বাচনের 300 আসনে যদি গড়ে 10 জন করেও প্রার্থী থাকেন, তাহলে 3000 প্রার্থীর হাতে অস্ত্র লাইসেন্স দেওয়া হবে। এত অল্প সময়ে পুলিশ ভেরিফিকেশন শেষ করে এই লাইসেন্স সরকার কিভাবে দেবে? এটা কি নতুন কোনো লটারি, নাকি সরকার বলতে চাইছে আপনার নিরাপত্তা আপনি দেখুন, আমরা ফিরে যাব? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এমন উদ্ভট সিদ্ধান্তের মধ্যে খোদ নির্বাচন কমিশনে এখন বিচলিত। নির্বাচন কমিশনের কাজ কি? নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী, ভোটার সহ সকলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দেওয়া, তাই তো। কিন্তু এখানে দৃশ্যপট পুরো উল্টো। যারা নির্বাচন পরিচালনা করবেন তারাই এখন নিজেদের নিরাপত্তা নিয়ে বিচলিত। 13 ডিসেম্বর ইসি সচিবালয় থেকে চিঠি পাঠানো হয়েছে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে। তারা প্রধান নির্বাচন কমিশনার, 4 নির্বাচন কমিশনার এবং সিনিয়র সচিবের জন্য বিশেষ নিরাপত্তা চেয়েছে। সিএসির জন্য অতিরিক্ত গাড়ি সহ পুলিশি এসকর্ট, আর বাকি কমিশনারদের জন্য বাসভবন ও অফিসে যাতায়াত সহ সার্বক্ষণিক গাড়ি সহ পুলিশি এসকর্ট চাওয়া হয়েছে। শুধু তাই নয়, ঢাকা, চট্টগ্রাম ও খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাদের সার্বক্ষণিক নিরাপত্তার জন্য গানম্যান নিয়োগের নির্দেশ দিয়েছে ইসি। যদি নির্বাচন কমিশনই বলে, ভাই আমাদের বাঁচাও, আমাদের এক্সট্রা নিরাপত্তা লাগবে, তাহলে ভোটার আর প্রার্থীরা কোথায় যাবেন? এটা কি সুষ্ঠু নির্বাচন নাকি আত্মরক্ষা নির্বাচন? এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি নিজের নিরাপত্তার ঝুঁকির কথা বলে দেশে আসছেন না, তিনিও নতুন বোমা ফাটালেন। হাদি গুলিবিদ্ধ হওয়ার পরদিন ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বললেন, নির্বাচন নিয়ে তার ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে।
সামনে অবস্থা আরো খারাপ হতে পারে। দর্শক, হাতে আর বেশি সময় নেই, নির্বাচনের বাকি 2 মাসেরও কম। আর এই 2 মাসে আমরা কি দেখছি? একদিকে একজন সম্ভাব্য প্রার্থীর জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া, অন্যদিকে মিত্রদের মধ্যে নাটকীয় মারামারি এবং তার চেয়েও নাটকীয় সমঝোতা। সরকার বলছে এটা গভীর ষড়যন্ত্র আর বিরাট শক্তির কাজ, কিন্তু 24 ঘন্টা পরেও হামলাকারীরা অধরা। নির্বাচন কমিশন নিজের জীবন বাঁচাতে পুলিশের কাছে ধর্ণা দিচ্ছে। আর এই সব কিছুর মাঝে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, আপনারা প্রার্থীরা সবাই অস্ত্র হাতে নিন। এই পরিস্থিতিটা ঠিক কেমন জানেন? যেন আমরা একটা জীর্ণ জাহাজে উঠেছি। জাহাজের ক্যাপ্টেন বলছেন, চিন্তা নেই, জলদস্যুরা আসলে আমরা জাহাজের সব যাত্রীকে একটা করে লাইসেন্স প্রাপ্ত তলোয়ার ধরিয়ে দেব, তোমরা নিজেরাই বাঁচো। কিন্তু ক্যাপ্টেন নিজে নিরাপদ ঘরে বসে আছেন। প্রশ্ন, এই চরম অনিশ্চয়তার মধ্যে আইন শৃঙ্খলার অবনতির দায় সরকার কিভাবে অস্বীকার করবে? যমুনার আরামদায়ক সংলাপের মাধ্যমে কি মাঠের আতঙ্ক ধামা চাপা দেওয়া যাবে? নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দিয়ে কি অবস্থা সামাল দিতে পারবে, নাকি দেশ আরো অবনতির পথে হাঁটবে? সেই প্রশ্নের উত্তর যমুনার মোহনায় কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে যেহেতু পাওয়া যায়নি, তাই আপাতত অপেক্ষায় থাকতে হবে। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।